তোমাকে সে চিঠি দিয়েছে মানে আর অপেক্ষা করা ঠিক হবে না। আমি বুঝেছি তোমরা প্রেম করছো, তোমাকে তার সাথেই বিয়ে দেওয়া হবে, প্রস্তুতি নাও। বাবার কথা শুনেই 15 বৎসরী সাম্রাজ্ঞীর চিত্ত হয়ে উঠেছিল পুলকিত। বেপরোয়া গতির হৃদয়ের সম্মতিতে মত দিয়ে দিয়েছিল সে। বয়ঃসন্ধির কম থাকা মেয়েটার মন বিয়ের কথা শুনেই আনন্দে দিশেহারা হয়ে উঠেছিল, কারণ সে চেয়েই এসেছে এমনটা। তার কোমল হৃদয় ছিল অন্যের কাছে বন্দী। মেয়েটা প্রেমে জড়িয়েছে, আর সেই প্রেমের সূত্রেই হয়েছে তাদের কত দেখা সাক্ষাৎ, লুকিয়ে চুরিয়ে। তবে এই প্রথমবারের মতন কোনো প্রেমপত্র পেয়েছিল সে, কিন্তু তার চোখে পড়ে যায় সাম্রাজ্ঞীর বাবার। গ্রামের একজন প্রভাবশালীর শাহুকার সাম্রাজ্ঞীর বাবা, পাশাপাশি কাঁচা সবজির ব্যবসায়ী। তবে গ্রামে তিনি সকলের কাছে শাহুকার হিসাবেই পরিচিত। মেয়েকে তিনি ভীষণ ভালোবাসেন, তাই মেয়ের প্রেমের বিরুদ্ধেও যাননি। সালটা তখন 20 শতাব্দীর শেষ দিকে। তখনকার যুগে সব মেয়েদেরই এমন কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো গ্রামাঞ্চলে, তাই সাম্রাজ্ঞীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। আর গ্রামের মানুষেরও বাল্যবিবাহের বিরুদ্ধে যায়নি। সাম্রাজ্ঞীর মা মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে না চাইলেও তার মতামত ছিল এই বিয়েতে, কিন্তু তবুও তিনি মেয়েকে সাবধান করেছিলেন। ছোট্ট মেয়েটাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন। এও বলেছিলেন যেন মেয়ের প্রতিবাদী সত্তা কখনো নীরব না থাকে, সে যেন সঠিক সময়ে সঠিক বাক্য ব্যয় করে, প্রয়োজনে যেন দেহের শক্তিও কাজে লাগায়, কারণ শিক্ষাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার মতন সুযোগ সাম্রাজ্ঞীর নেই। অতঃপর দিনক্ষণ ধার্য করে বহু মানুষকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে সাম্রাজ্ঞীর বিয়েটা হয়ে গেল। অবশ্যই পাত্রপক্ষের সকলে সাম্রাজ্ঞীকে পছন্দ করেছেন। সাম্রাজ্ঞীর পড়াশোনার ওখানেই ইতি। মাধ্যমিকটাও দেওয়া হলো না মেয়েটার। সেও বিয়ের কারণেই মাধ্যমিক পরীক্ষা দিতে অনিচ্ছুক ছিল, আর পাত্রপক্ষ মেয়েকে পড়াশোনা করাতে চাননি। তাই সাম্রাজ্ঞীকে আর জোর করা হলো না। যার সাথে সাম্রাজ্ঞীর বিয়ে হয়েছিল সে হলো সব্যসাচী। বয়স তারও বেশি নয়, দেখতে শুনতে বেশ সুদর্শন। সবে উচ্চ মাধ্যমিকটা শেষ করে ডিগ্রির প্রস্তুতি নিচ্ছিল ছেলেটা। বলতে গেলে দুজনেই তখন অপরিপক্ক, তবুও গ্রামাঞ্চলে এসব কারাই বা মানে। প্রেমের বার্তা যখন বাতাসে ছড়িয়েছে তখন তো একসাথে থেকে ঘর করাটাই উত্তম। কলঙ্কের কালি না আবার এসে গায়ে লাগে তাদের। সাম্রাজ্ঞীর জীবনটা অতটাও বিষাদের ছিল না, যতটুকু হয়তো তার কপালে পরবর্তী সময়ের জন্য লেখা ছিল। কিন্তু মেয়েটা কি তা আর জানতো? সে তো তখনও তার কিশোরী বয়সে দাঁড়িয়ে। তার উড়ন্ত মুক্ত পাখির মতন সুখী মন এসব প্রেম বিয়ে ভালোবাসার মতন স্পর্শকাতর বিষয়ে আগ্রহ তার প্রবল হওয়াটা স্বাভাবিক। বয়সটাই যে তেমন। কিন্তু আবেগের এই বয়স যে মানুষকে কখনো কখনো পথভ্রষ্ট করে ভুল পথে পরিচালিত করে তা কজন বোঝে? শ্বশুর বাড়িতে পদার্পণ করতে না করতেই সাম্রাজ্ঞী পেল শাশুড়ি ননদের আদর আপ্যায়ন। প্রথম দিনগুলোতে বেশ স্নেহের চাদরে মুড়িয়ে মেয়েটাকে ভালোবাসা দিল সকলে, কিন্তু তাদের সেই তথাকথিত ভালোর আড়ালে থাকা আসল চেহারাগুলো বেরিয়ে আসতে বেশি দিন সময় নেয়নি। বাবা মায়ের আদরের মেয়ে সাম্রাজ্ঞী, তাই রান্নাবান্নার তেমন একটা অভ্যাস ছোট্ট সাম্রাজ্ঞীর ছিল না। অপরদিকে গ্রামাঞ্চলে তখনও মাটির চুলো বাড়িতে বাড়িতে। বেশ কসরতে মেয়েটা একটু একটু করে শিখে নিল কিভাবে মাটির চুলায় শুকনো পাতা লাকড়ি ব্যবহার করে আগুন ধরাতে হয়। শিখে নিল কিভাবে কাটা হাত নিয়েও শিলপাটায় মরিচ মশলা বাটতে হয়। শিখে নিল মেয়েটা কিভাবে নাকে চোখে উত্তপ্ত ধোঁয়া লাগিয়ে সাদা ধপধপে ভাত সুস্বাদু তরি তরকারি রান্না করে বাড়ির সবার মন জয় করতে হয়। কিন্তু সবার মন তো জয় করে নেয়ার মতন না। পাষাণ মানুষদের মন কিভাবে গলে? ছোট্ট সাম্রাজ্ঞীর শ্বশুর বাড়িতে তার বাবার বাড়ির মতন টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে একটা ছোট্ট টেলিভিশন ছিল, যা দেখতে আসতো পুরো পাড়ার অনেক ছোট্ট ছোট্ট কিশোর কিশোরীরা। সাম্রাজ্ঞীও যেতে চাইতো সেথায়, কখনো কখনো চলেও যেত সবার অগোচরে প্রিয় সিনেমাটা এক ঝলক দেখে আসা নিয়ে।
কিন্তু শ্বশুরের রূঢ় স্বরে দেওয়া অশ্রাব্য গালাগাল শুনতে শুনতে ফিরে আসতে হতো মেয়েটাকে। উঠতে বসতে সাম্রাজ্ঞী তার মায়ের নামে কটু কথা শুনেছে ননদ শাশুড়ির মুখে। ঠোঁটে যেন তাদের মধু পড়েনি শৈশবে। সাম্রাজ্ঞী লুকিয়ে কাঁদত, প্রকাশ্যেও কাঁদত, অর্ধাঙ্গ হিসাবে পাওয়া মানুষটার কাছে গিয়ে কাঁদত, কিন্তু কোনো ভালো প্রতিক্রিয়া সে পায়নি। যা পেয়েছে তা হলো অবহেলা, সব্যসাচীর দেখানো পড়াশোনার ব্যস্ততা, তার মিথ্যে ভালোবাসার প্রমাণ। সাম্রাজ্ঞী কথা বলতে চাইতো, সে চাইতো প্রতিবাদ করতে, কিন্তু তার সেই প্রতিবাদী শব্দগুলো কান্না হয়ে অনর্গল ঝরে পড়ত তার চোখ থেকে কপোল ছুঁয়ে। মায়ের কথা মনে পড়তো ভীষণ, বাবার কথা মনে পড়তো তার। 15 বছরে তার বাবা মা তার গায়ে কখনো ফুলের টোকাটা দেয়নি, কিন্তু শ্বশুর নামক পরের বাবা তার দীর্ঘ চুলের ঘন মুঠি ধরে আঁকড়ে আঘাত করতে দ্বিধাবোধ করেনি। সাম্রাজ্ঞীর মা কখনোই বিয়ের পর তার মেয়ের বিষয়ে কোনো কথা বলেনি। মেয়ের বিয়ে হওয়া মেয়ের সংসারে মায়ের অহেতুক নাক গলানো মানে মেয়ের সংসারের অশান্তি বলে মনে করতেন তিনি। তবুও শাশুড়ি ননদের মুখে সাম্রাজ্ঞীর মায়ের নামে তাকে শুনতে হয়েছে নানান আজবাজে কথা। সাম্রাজ্ঞী সয়ে আসছিল সবকিছুই মাথা পেতে নিয়ে চুপচাপ থেকেছে। কখনো কখনো অবশ্যই আওয়াজ তোলার চেষ্টা করেছে যদিও, কিন্তু তাকে থামানোর প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয়নি তার শ্বশুর বাড়ির মানুষজনগুলোর। সব্যসাচী কখনোই এসবে থাকতো না, সে বেশিরভাগই বাড়ির বাইরে সময় কাটাতো। রাতেও তার দেখা মিলতো না, কখনো কখনো বলতো সে তার বন্ধুদের সাথে সাথে থাকে। সাম্রাজ্ঞী কষ্ট পেত, ভীষণ দুঃখে বিষণ্ণতায় মেয়েটা নিজেকে দোষারোপ করত বারে বারে। প্রেম যে মহাপাপ, প্রেম মুখ ফুটে কথা বলার অধিকার দেয় না। প্রেম যে সুখ দেয় তা ক্ষণস্থায়ী। প্রেম মানুষের কপালে আঁকে ভীষণ এক দুর্বিষহ জীবনের আলোকচিত্র, যা অদৃশ্য সেথায়। সেই আলোকচিত্র দৃশ্যমান হয় কেবল চোখের সামনে, আর প্রেমের ছোবলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এক নিরীহ মুক্ত সুখী জীবন। 12 মাস সংসার করার পরে সাম্রাজ্ঞী আর সইতে পারল না, সে ডিভোর্স চাইল। সকলের সামনে তার প্রেম করা পুরুষের কাছ থেকে মুক্তি চাইল মেয়েটা, যখন সে জানতে পারল তার জীবনের অন্য এক তিক্ত সত্য। সব্যসাচী পরকীয়ায় উন্মত্ত। সে কম বয়সে মেয়েটার ফুটফুটে আননের মোহে পড়ে সে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল। সেই মেয়েটাকে তার আর ভালো লাগে না। যে মেয়েটার সাথে সে লুকিয়ে প্রেম করেছে, যে মেয়েটাকে সে প্রেমপত্র দিয়েছে, সেই মেয়েটা এখন তার চোখের নীল বিষ। সাম্রাজ্ঞীর ওপর সে কখনো শারীরিক নির্যাতন না করলেও মানসিক যে যন্ত্রণা সে মেয়েটাকে দিয়েছে প্রতিনিয়ত, সেসব সহনের সীমা ছাড়িয়ে গেছে বহু আগে। তাই তো সাম্রাজ্ঞী স্বেচ্ছায় তার প্রেমকে ত্যাগ করার প্রস্তুতি নিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল সে ফিরে যাবে বাবার বুকে, ফিরবে মায়ের মমতা মাখানো সুমিষ্ট আঁচল তলে। সে আর থাকতে চায়নি ওই নরকপুরীতে, কারণ যাকে সে দিয়েছিল প্রেম, সে তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে প্রেম ভালো নয়। অন্যকে প্রেম দেওয়া মোটেই ভালো কাম্য নয়, উচিত নয় কাউকে ভালোবাসা। সাম্রাজ্ঞীর বাবার সাথে সব্যসাচীর পরিবারের বেশ বাকবিতণ্ডা হয় পরবর্তীতে, বিশেষ করে সাম্রাজ্ঞীর সেই শাশুড়ি আর ননদের সাথে। ভীষণ সেই ঝামেলা শব্দবাক্যে না মেটাতে পেরে অগত্যা সাম্রাজ্ঞীর বাবা আইনের সাহায্য নেন। তবে এ বিষয়ে তিনি সচেতন ছিলেন, যেন বাল্যবিবাহের কোনো দোষ নিজের ঘাড়ে না চাপে। মেয়ের কথাটা ভেবে, সমাজের কথাটা ভেবেই তিনি মেয়েকে পরের বাড়ি পাঠিয়েছিলেন ঠিক, কিন্তু মন্দ কোনো চিন্তা তার মাথায় ছিল না কখনোই। প্রভাবশালী মানুষ হওয়ার কারণে গ্রামে বেশ সম্মানিত সাম্রাজ্ঞীর বাবা। তাকে চেনে না এমন কেউ নেই গ্রামের। তাই পরিচিত এক বিশ্বাসী আইনজীবীর হাত ধরে মেয়ের ডিভোর্স করালেন তিনি। যদিও এই বিষয়ে মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে, তবুও তিনি মেয়েকে ঘরে নিয়ে গেলেন। তবে ছেলের বাড়ির সকলের তিনি রাগের বশে কিছু হুমকি দিলেও পরবর্তীতে সাম্রাজ্ঞীর মায়ের কথায় পদক্ষেপ নেওয়া হতে পিছুপা হয়েছিলেন। তারপর থেকে সাম্রাজ্ঞী তার বাবার বাড়িতে থাকে। নতুন করে পড়াশোনা শুরু করেছে সে, সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করে। নিজের খেলার বয়সকে আবারও আগলে নিয়েছে মেয়েটা। পড়াশোনায় মন দিয়ে মাধ্যমিকে একটা ভালো ফলাফল করে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করার মানসিক প্রস্তুতি নেয় সে।
ধীরে ধীরে সবটা ঠিক হতে থাকে। তার স্বাভাবিক সুন্দর সরল জীবনের দিনগুলো ফিরে আসে আবারও। মেয়েটা আবারও নতুন করে বাঁচে, নতুন করে হাসে, নিজের এক নতুন জীবন গড়ে। সাম্রাজ্ঞী নতুন স্বপ্ন বুনতে শুরু করে। আর তার এই নতুন জীবন গড়তে পাশে ছিল মা নামক মানুষটা, যে মানুষটা তাকে প্রেম করার মতন ভুলের জন্য কোনো শাস্তি না দিয়ে বুকে আগলে নিয়েছেন স্নেহে। মেয়ের মনে সাহস জুগিয়েছেন। কোথাও না কোথাও হয়তো তিনি জানতেন মেয়ের এই কঠিন পরিণতির কথা। তাই তো মেয়ের প্রতি নজর রেখে মেয়েকে নতুন স্বপ্নের পথ দেখিয়েছেন তিনি আবারও। যতই হোক, মেয়েরা তো মায়েরই অংশ। সালটা এখন একবিংশ শতাব্দীতে। কোনো এক স্নিগ্ধ ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে সবে। দীর্ঘ এক চাপা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো সাম্রাজ্ঞী। হাতের মোটা ডায়েরিটার ওপর কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল টুপটুপ করে। এই ডায়েরিটাতে হয়তো বর্ণিত আছে তার অর্ধ জীবনের কাহিনী। কিন্তু আসলেই কি তাই? জীবন কি এতই ছোট, এতই সহজ যে ফুরুত করে চোখের পলকে শেষ হয়ে যাবে? সাম্রাজ্ঞী ভাবেন আর। গোটা দিনটা হেসে খেলে সবটা ভুলে থাকার গেলেও রাত্রিটা কেমন যেন এসব পুরনো কথা ভেবে ডায়েরিটার প্রতি পাতায় চোখ বুলিয়ে পার হয়ে যায় কখনো কখনো। হ্যাঁ, সব সময় নয়, কখনো কখনোই। কারণ আজকাল ভীষণ ব্যস্ত থাকে মেয়েটা। বয়সটা যে এখন আর সেই 15তে আটকে নেই। এখন সাম্রাজ্ঞীর বয়সটা 24-এর শেষ করে। গ্রামের প্রভাবশালী শাহুকারের মেয়ে সম্রাজ্ঞী এখন একজন ওষুধ বিশেষজ্ঞ। তীব্র গরমের এক মধ্যরাতে ভীষণ জোরে জোরে কেউ দরজার খটখটানি সৃষ্টি করতেই সম্রাজ্ঞী সহ তার বাবা মায়ের ঘুমটা ভেঙে গেল মুহূর্তেই। কি ভীষণ আওয়াজ! তা যেন দরজাটা এখনই কেউ ভাঙতে চায়। ভুরুচোরা কপালের মাঝখানে টেনে সাম্রাজ্ঞীর বাবা কাঠের দরজার আড়া দুটো নামালেন। চিটকিনিটা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এক মধ্যবয়স্কী মহিলা। সাম্রাজ্ঞী তাকে চিনে নিল সহজেই। তাদের পাড়ার বাড়িতে বাড়িতে টুকটাক কাজ করে সংসার টানেন তিনি। চিন্তারা সব সাম্রাজ্ঞীর চোখে মুখে ভাসমান। জিজ্ঞেস করলো সে, কি হয়েছে শর্মী কাকি? শোন না মা, ওই যে তালুকদারদের বড় ছেলেটা এসেছে শহর থেকে, আসার পর থেকেই নাকি ভীষণ জ্বর। আজ 3 দিন। এই একটু আগে একজন ডাক্তার দেখে গেল, কিছু ওষুধ দিয়েছে। আমাকে ওদের বাড়ির কর্তা ডেকে পাঠিয়েছে। এত রাতে কোনো দোকান খোলা পেলাম না রে মা, কেউ দরজাটা খুলছে না বিপদে। আমার সাথে একটু আসবি? তোকে আমি আবার দিয়ে যাব বাড়িতে। হাঁপাতে হাঁপাতে মহিলাটি বলল সব। সাম্রাজ্ঞী মুহূর্তেই প্রস্তুত হলো। পরনের কুঁচকে থাকা শাড়িটা ভালোভাবে সেটে নিয়ে দীর্ঘ চুলগুলোকে এলোমেলো খোপায় বেঁধে নিল সে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোতে কোনো হেলাফেলা করা উচিত নয়, কিন্তু সাম্রাজ্ঞীর বাবা আটকালেন তাদের। বললেন, দাঁড়াও, আমিও যাব, মেয়েকে একা নিও না। সাম্রাজ্ঞী কিছু ওষুধপাতি নিয়ে নিল সাথে। বাড়িতে তার সব সময় এসব থাকে। তাছাড়া কিছুটা হলেও তার ধারণা আছে রোগের চিকিৎসা এবং ওষুধ সম্পর্কে। অতঃপর সাম্রাজ্ঞীর বাবার কথা মতো তিনি চললেন মেয়ের সাথে। বাড়িতে রইলেন সাম্রাজ্ঞীর মা। কয়েক মিনিটের পথ পেরিয়ে তালুকদারদের বাড়িতে প্রবেশের সাথে সাথে সাম্রাজ্ঞী শুনতে পেল একজন মহিলার চাপা আর্তনাদ। চোখে পড়ল ছেলেকে নিয়ে অকারণ বিলাপে মেতেছেন এক মা। সাম্রাজ্ঞী এগিয়ে যায়। গ্রামের প্রভাবশালী শাহুকার এবং তার মেয়েকে দেখে সকলে একটু সমীহ দেখিয়ে জায়গা করে দিল। সাম্রাজ্ঞীকে বসতে দেওয়া হলো একটা কাঠের চেয়ারে। অসুস্থ ব্যক্তির বয়স বেশি নয়, তবে 27-28-এর ঘরে। চোখজোড়া বন্ধ তার, দেহ একেবারেই অনড়। আর সেই পুরুষের পাশেই বসে কাঁদছেন এক মহিলা। তাকে সাম্রাজ্ঞী চেনে, তবে তার ছেলেকে নয়। কারণ তালুকদারদের ছেলেমেয়েরা শহরে বড় হয়েছে বলেই শুনে এসেছে সে। সাম্রাজ্ঞী একটু কঠোর হয়। ওষ্ঠা ধরে বিরক্তি খেলিয়ে বলেন, একটু থামুন, বেশি কিছু হয়নি, আমাকে ডাক্তারের প্রেসক্রিপশনটা দিন। সঙ্গে সঙ্গে মহিলার কান্না থেমে গেল। আর কেউ একজন সাম্রাজ্ঞীকে একটা কাগজ এনে ধরিয়ে দিলেন। সাম্রাজ্ঞী প্রেসক্রিপশনটা পর্যবেক্ষণ করে দেখল, ঋতু পরিবর্তনের কারণেই এই জ্বর সর্দি হয়েছে, কঠিন কিছু না। মেয়েটা নিজের ছোট্ট ব্যাগটা থেকে কিছু ওষুধের পাতা বের করলো। পুরুষের গায়ে হাত দিয়ে তাপমাত্রা দেখে নিয়ে আবারও বলল, এখন তো জ্বর একটু কম আছে, এখানে কিছু বাড়তি ওষুধের নাম লেখা আছে,
এসবের দরকার নেই। আপনারা ওনাকে একটু কিছু খাইয়ে দিন, তারপর এই দুটো ওষুধ খাওয়ান। আশা করছি একদিন এই অসুখ সেরে যাবে। সাম্রাজ্ঞীকে গ্রামের সকলেই চেনে, যার কারণে তাকে অবিশ্বাস করতে পারেনি কেউ। তার কথা মতো অসুস্থ পুরুষকে কোনোভাবে তুলে কিছু খাবার খাওয়ানো হলো। তারপর সাম্রাজ্ঞীর দেওয়া ওষুধ দুটো খেতেই লোকটা আবারও ঘুমে আচ্ছন্ন হলো। কোনো দিকে ছিল না তার নজর। আবার হয়তো ছিল, সাম্রাজ্ঞীর বাবার সাথে তালুকদার বাড়ির কর্তা বসে কথা বলছেন বাড়ির দাওয়ায়। অপরদিকে সাম্রাজ্ঞী প্রয়োজনীয় সব ওষুধের সময়সূচি বুঝিয়ে দিচ্ছেন কোনো এক যুবককে। তারপর মেয়েটা সেই অসুস্থ ব্যক্তির মাকে বুঝিয়ে শুনিয়ে বাবার সাথে চলে এলো বাড়িতে। তাকে ভীষণ জোরাজুরি করা হলো একটু কিছু খাওয়ার জন্য, কিন্তু মধ্যরাতে এসবের কোনো দরকার নেই এই বলে সে ফিরে এসেছে। সাম্রাজ্ঞী তার নিয়ম মতো সকালের সকল কাজ সেরে তৈরি হয়ে নিচ্ছিল তার ফার্মেসিতে বসার জন্য, কিন্তু তার পারল না তার মায়ের জন্য। মেয়েকে তৈরি হতে দেখে সাম্রাজ্ঞীর মা বললেন, ও মা, আজকে আমার সাথে একটু যেতে হবে কাজে, পশ্চিম ক্ষেতের সবজিগুলোকে তুলতে। বাঁচতে খুব সময় লাগবে, কালকে বুধবার, হাট বসবে। তোর বাবা বলেছে যেন সব সবজিগুলো তুলে রাখি। তো তুই পূব ক্ষেতের সবজিগুলো বেছে দিলে আমি পশ্চিম দিকে যেতাম। সাম্রাজ্ঞী মায়ের কথা একটু ভাবলো। তার ফার্মেসিতে অবশ্য লোক আছে তার কাজ করার মতো, কিন্তু সে দায়িত্ব নিয়েই সবটা সামলাতে চায়। তাই নিজের সব সময় নিজের চেয়ারে বসার চেষ্টা করে, কিন্তু আজ বোধহয় তা আর হবে না। সে তার ফার্মেসির এক সহকর্মীকে মুঠোফোনে জানিয়ে দিল যেন আজ সবটা তিনিই সামলে নেন। অপর ব্যক্তিটিও সাম্রাজ্ঞীকে আশ্বস্ত করলে মেয়েটা তার মায়ের সাথে তাদের ক্ষেতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের চোখে পড়ল এক ঘটনা। পাশের বাড়ির এক পুত্রবধূকে এক বৃদ্ধ লাঠি সোঁটা দিয়ে মারছেন ইচ্ছে মতো, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ তো করছেনই। বাড়ির দাওয়ায় একটা ছোট্ট ফুটফুটে ছেলে শিশু অবিরত কান্না করছে। অনেক লোক জড়ো হয়েছে সেখানে, কিন্তু সকলেই যেন কোনো এক দক্ষিণীর সিনেমা দেখে দুঃখ বিলাসে ব্যস্ত। সাম্রাজ্ঞী ও সাম্রাজ্ঞীর মা এগিয়ে যায় ভিড় ঠেলে। বাড়িটার উঠানে আধমরা হয়ে পড়ে থাকা বাড়ির বউটাকে সাম্রাজ্ঞীর মা আগলে নিলেই সাম্রাজ্ঞী গিয়ে দাঁড়ায় সেই বৃদ্ধর সামনে। তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করলো, কি কারণে পরের বাড়ির মেয়ের গায়ে হাত তুলছো? আমার পান্তা ভাত রাখেনি কেন? আমি বলেছিলাম রাতে ভাতে যেন পানি দিয়ে রাখে, সকালে দিল কেন চেমড়ি? বৃদ্ধ হাতে থাকা লাঠিটা কেড়ে নিল। এতে থতমত খেয়ে কয়েক পা পিছালো বৃদ্ধ। সাম্রাজ্ঞী লাঠি উঁচিয়ে বলল, গতরে মাংস তো দেখছি না, যা হাড় আছে ভেঙে টুকরো টুকরো করে কুকুরকে চিবাতে দেব। কোন অধিকারে পরের মেয়ের গায়ে হাত তুলছো তুমি? মেয়েলি গর্জনে মুহূর্তেই পরিবেশটা নীরব হয়ে গেল। বৃদ্ধ রাগ দেখালো, দাঁত কিরমির করে বলল, এই বেটি, তোর শাহুকার বাপকে আমি ভয় করি না। বড় বড় কথা বলবি না আমার উঠানের সামনে দাঁড়িয়ে, সর। সাম্রাজ্ঞী রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হলো। এবার সজোরে বৃদ্ধর পায়ে দিল এক আঘাত। আর্তনাদে মাটিতে লুটিয়ে পড়ল বৃদ্ধ। বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে থাকা বৃদ্ধর মেয়েটা দৌড়ে আসতেই সাম্রাজ্ঞী সেই মেয়েটার চুলের মুঠি ধরে আঁকড়ে বলল, এই মেয়েটাকে বলতে পারোনি তোমার পান্তা ভাত তৈরি করে রাখতে? বলনি কেন? তোমার মেয়ের গায়ে হাত তুলেছি আমি, এখন কেমন লাগছে তোমার? অদূর থেকে এক বৃদ্ধার কান্নার আওয়াজ আসতেই সাম্রাজ্ঞী চিৎকার করে বলল, একদম চুপ, বুড়ো বুড়ি দুটোকেই এখানে শুইয়ে রেখে দিয়ে যাব একদম। কত বড় সাহস এদের, পরের মেয়ের গায়ে হাত দেয়, তাও আবার পান্তা ভাতের জন্য। হেই, একদিন ভাত না গিললে কি মরে যায় মানুষ? সাম্রাজ্ঞী শেষ কথা বলার সাথে সাথে লাঠি ফেলে দেয়, ছেড়ে দেয় বৃদ্ধর মেয়েকে। মুখে কুলু পেটে বসে রইল বৃদ্ধা। সাম্রাজ্ঞীর ভয়ে ভীষণ কাঁপছেন তিনি। সাম্রাজ্ঞী তার মায়ের কাছে যায়, যে মা অতি বিস্ময় নিয়ে নিজের মেয়ের নতুন রূপকে দেখছিলেন। সাম্রাজ্ঞী ওই বাড়ির পুত্রবধূকে দাঁড় করিয়ে বাড়ির দাওয়ায় বসালো। জিজ্ঞেস করলো তার স্বামী কোথায়। জবাবে শুনল বাড়ির ছেলে শহরে কাজ করে, মাসে একবার আসে গ্রামে। মেয়েটা সবাইকে বাড়ির আঙিনা থেকে চলে যাওয়ার আদেশ দিল। হ্যাঁ, আদেশই দিয়েছে সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল কিনা সবাই। সাম্রাজ্ঞী সেই বৃদ্ধ বৃদ্ধা আর তাদের মেয়েটাকে বলে সতর্ক করে, আমি যদি শুনেছি আর একবার তোমরা এই মেয়ের গায়ে হাত তুলেছ কারণে অকারণে, এই বাড়িতে পুলিশ আসবে, তোমাদের গায়ে আমি জেলের হাওয়া লাগাবো।
আমাকে নিশ্চয়ই চেনো। আমি প্রভাবশালী শাহুকারের মতন অন্যায়ের কথায় পিছুপা হব না, সরাসরি কাজ করে দেখাবো। সাম্রাজ্ঞীর হুমকিতে সত্যিই ভয় পেয়েছে সেই বৃদ্ধর পরিবার। একবিংশ শতাব্দীতে এসেও যদি কেউ এসবে রুখে দাঁড়াতে না পারে, তবে সমাজের বিকৃত মানসিকতার মানুষগুলো বারে বারে জন্ম নেবে। সাম্রাজ্ঞী সেখান থেকে তার মাকে নিয়ে চলে যায়। তারপর পরিকল্পনা অনুযায়ী তার মা যায় পশ্চিম ক্ষেতের দিকে, আর সে কাজ করতে থাকে পূর্ব দিকের ক্ষেতে। বিকেলে সোনা রোদ গায়ে মেখে সবে একটু জিরোতে বসলো মেয়েটা। খানিক আগেই দুপুরের ভাত খাইয়ে দিয়েছে তার মা। তারপর তিনি এক ঝুড়ি সবজি নিয়ে বাড়িতে গেছেন সেগুলো রাখতে। সাম্রাজ্ঞী বাকিগুলো নিয়ে ফিরবে। বিকেলের দিকটায় আবহাওয়ায় যেন একটু শীতল বোধ হচ্ছে। বেশ মৃদু বাতাসে আরাম লাগছে মেয়েটার। তাই সে তার শাড়ির আঁচলখানা ছড়িয়ে দিয়ে দীর্ঘ চুলগুলো মেলে দিয়ে বসেছে। হাতে আছে কিছু মাধবীলতা। একটা মুকুট বানাবে বলে ফুলগুলো তুলে নিয়ে এসে সে। একটু বসতে পারি কি? পুরুষালী কোনো কণ্ঠে সাম্রাজ্ঞী মাথা উঁচিয়ে তাকায়। রাতের দেখা সেই অসুস্থ পুরুষকে পুরোপুরি সুস্থ রূপে স্বয়ং দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা অবাকই হলো বটে। মুহূর্তের ব্যবধানে মেয়েটা শুকনো কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ বসুন। ছেলেটা তার ট্রাউজার টেনে বসলো। ধন্যবাদ জানালো সাম্রাজ্ঞীকে। সুমিষ্ট গন্ধ নাকে ঠেকলো সাম্রাজ্ঞীর। কিছুক্ষণ মৌনতা পালন করে তারপর সেই মানুষটা বলল, আমাকে এক রাতেই সুস্থ করার কোনো বিশেষ পথ অবলম্বন করেছিলেন নাকি? বিশেষ পথ বলতে বিদ্যাকেই কাজে লাগিয়েছি, এর বাইরে আর কি? ও, পুরুষালী কণ্ঠ থেমে রইল। তারপর সে সাম্রাজ্ঞীর চেয়ে একটু পিছিয়ে বসেছে, নজর বরাবর আটকে তার সাম্রাজ্ঞীর দীর্ঘ চুলে। সাম্রাজ্ঞী তার কাজে থামায়নি। সে মাধবীলতার মুকুট তৈরি করছে নিপুণ হাতে। তবে মাঝে বলে উঠল, শুনেছি আপনি শহরে বড় হয়েছেন। মামার বাসায় থেকে পড়াশোনা করেছি। কখনো গ্রামে দেখেননি আমাকে? অজানা পুরুষের আকস্মিক আপনি সম্বোধন কেন যেন সাম্রাজ্ঞীর মনে ধরে গেল। সে শৈশব থেকেই ভেবে এসেছে শহরের মানুষ মানেই অত্যাধুনিক। তাদের কথাবার্তায় এক ধরনের অহংভাব থাকে। না তো কখনোই দেখিনি। বার কয়েক এসেছিলাম গ্রামে, তবে খুব কম। সাম্রাজ্ঞীর শেষ জবাবের পরে আরও কিছু সময় মৌনতায় ভেসে গেল। সাম্রাজ্ঞীর মুকুট তৈরি শেষ। এবার মাথায় পড়ার পালা। তবে সে পড়ল না। মুকুটটা এক পাশে রেখে পাশ ফিরে চেয়ে দেখল সেই পুরুষটার দিকে, যার কোমল নজর এখনো নিবদ্ধ সাম্রাজ্ঞীর চুলে। হঠাৎই সে বলল, আপনার গরম লাগছে না? কেন? চটপটে জবাব দিল মেয়েটা। বুড়ো কুচকে তাকিয়ে রইল ছেলেটার দিকে। এত গরমে এই লম্বা চুলগুলো এভাবে ছড়িয়ে দিয়ে বসে আছেন যে? সাম্রাজ্ঞী হাসলো মৃদু স্বরে, বলল, না, আমার অভ্যেস আছে। পুরুষ মানুষটা সোজা হয়ে বসলো। সাম্রাজ্ঞীর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সে। এতে খুব অস্বস্তি বোধ হলো মেয়েটার। সে সরাসরি বলল, এমন আচরণ আশা করিনি। সরি, খারাপ আচরণ দেখানো আমার উদ্দেশ্য ছিল না। সাম্রাজ্ঞী উঠে যেতে চাইল, কিন্তু পারল না। শুনুন, বসুন একটু। আমার আচরণের জন্য ক্ষমা চাইছি তো। তেমনটা না, আমাকে বাড়ি ফিরতে হবে। সন্ধ্যা নামবে একটু পরেই। জানি, তবুও যদি অনুরোধটা রাখতেন। একটু বসুন। সাম্রাজ্ঞী পুরুষালী অনুরোধী সুরের অবাধ্য হলো না, জোড়াজুড়ি করলো না, আর বসলো শান্ত মেয়ের মতন। লম্বা চুলগুলোকে হাত খোপায় বাঁধতে গেলেই শুনল, বাঁধবেন না, থাকুক না তারা স্বাধীন, ভালো লাগছে। সাম্রাজ্ঞীর হাত কেন যেন থামল। সে বাঁধল না চুলগুলো। গায়ের তোতা রঙের শাড়িটায় অস্তগামী সূর্যের আভা পড়ে কি ভীষণ সুন্দর দেখাচ্ছে। আর এই সৌন্দর্য উপভোগ করছে সেই অজানা ব্যক্তি, আর কেউ নয়। একাকিত্ব কেমন লাগে আপনার? নাম না জানা পুরুষের হঠাৎ এমন প্রশ্নে যেন একটু বেশি অবাক হলো সাম্রাজ্ঞী। বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, হঠাৎ এই প্রশ্ন? ছেলেটা হাসলো নীরবে, বলল, জিজ্ঞেস করলাম। উপভোগ তো নিশ্চয়ই করেছেন, তাই। সাম্রাজ্ঞী জবাব দিল না, তবুও নিজেই শুধালো, আপনার নামটা জানা হয়নি। কথা ঘোরাচ্ছেন? না না, নীলাদ্র তালুকদার। প্রেসক্রিপশনে নিশ্চয়ই ছিল, খেয়াল করিনি।
বাহ, একটা মানুষকে রাতের ব্যবধানে সুস্থ করে তুললেন, অথচ তার নামটাই খেয়াল করলেন না। সাম্রাজ্ঞী চুপ রইল। পাশে থাকা মাধবীলতার মুকুটটা সে আবারও টুকরো টুকরো করে আলাদা করছে, নতুন করে তৈরি করছে সে। নীলাদ্র তা দেখছে মাঝে মাঝে, তবে তার চোখের ধারালো দৃষ্টি সাম্রাজ্ঞীর মুখ জুড়ে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নীলাদ্র নামক সেই পুরুষ হঠাৎ প্রশ্ন করল, বিয়ে করবেন? সাম্রাজ্ঞীর বুক কাঁপল ভীষণ। বিস্ফোরিত নয়নে সে তাকিয়ে রইল নীলাদ্রর দিকে। হঠাৎ এমন কোনো প্রশ্ন করবে এই লোক, তা সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। আশাহীন এই প্রশ্নের জবাবে সাম্রাজ্ঞী কিছু না বলাতে নীলাদ্র পুনরায় বলল, অবাক হলেন কেন? সাধারণ প্রশ্নই তো করলাম। আপনার জন্য সাধারণ হতে পারে, আমার জন্য না। নীলাদ্র ঠোঁট চেপে হাসে। তাহলে কি এবার প্রশ্নটা আরেকটু জটিল করে করব? মানে? সাম্রাজ্ঞীর সন্দিহান কণ্ঠস্বর। কি সব বলছে এই লোক? বিয়ে করবেন আমাকে? সাম্রাজ্ঞী দাঁতে দাঁত চাপতেই নীলাদ্র আগেভাগেই বলে উঠল, শান্ত হয়ে সবটা শুনুন। আজকের এই নরম বিকেলটা না হয় আমায় দিলেন, বিশেষ কোনো ক্ষতি হবে কি? কি শুনবো আর? আপনার যাচ্ছে তাই কথাবার্তা, অর্থহীন প্রশ্ন। মেয়েটা রাগী স্বরে শব্দ ছুড়ল, কিন্তু নীলাদ্র সেসব গায়ে না মেখে হাসল মৃদু। পুরুষের ঠোঁট থেকে যেন হাসি সরতেই চায় না একদম। সত্যিই কি অর্থহীন প্রশ্ন? আপনি চাইলেই আমার প্রথম প্রশ্নটার জবাব দিতে পারতেন। সাম্রাজ্ঞী কি জবাব দেবে খুঁজে পেল না। অগত্যা বলল, একাকিত্বই সুন্দর। নিজের মতন থাকা, নিজের মতন বাঁচা। হ্যাঁ, আমি ভীষণভাবে উপভোগ করি এই একাকিত্বকে। একাকিত্ব সুন্দর, উপভোগ করার মতোই, কিন্তু সব সময়ের জন্য নয়, সারা জীবনের জন্য নয়। সাম্রাজ্ঞীর নজর তার হাতের মাধবীলতাগুলোর ওপর। সে ভাবনায় নিমজ্জিত হতে চেয়েও পারল না নীলাদ্রর জন্য। শুনল, জীবনের একটা পর্যায়ে গিয়ে আমাদের সবারই একটা বিশ্বস্ত কাছের হাত প্রয়োজন হয়। এসব আমাকে কেন বলছেন জানি না। যদি সোজা সাপটা শুনতে চান তাহলে বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। সাম্রাজ্ঞী কেমন অবুঝের মতন করে তাকালো। নীলাদ্রর এমন হুটহাট বলা কথাগুলোর কোনো অক্ষর যেন তার জানা নেই। সে রূঢ় স্বরে বলল, চেনা নেই জানা নেই, বিয়ে করতে চান মানে কি? নীলাদ্র সাম্রাজ্ঞীর হাত থেকে মাধবীলতাগুলো নিয়ে ধীরে ধীরে একটা একটা করে যুক্ত করতে লাগলো। সাথে বলে উঠল, যে এলোকেশীকে দেখার পরে আমার জ্বরের রাত কেটেছে নির্ঘুম, তাকে ছাড়া আমার চলবে না আর। মানে? সাম্রাজ্ঞীর কণ্ঠে প্রবল সন্দেহ। সবটা বুঝেও যেন সে কিছুই বুঝতে চাইছে না। নীরব ভূমিকা পালনে নিরত হলো সে। অপরদিকে নীলাদ্র চোখ যেন সরতে চাইছে না সম্রাজ্ঞীর চুলগুলোর ওপর থেকে। গত রাতে মেয়েটা যখন নীলাদ্রর এক ছোট ভাইকে ওষুধ বুঝিয়ে দিচ্ছিল, তখনই এক নজর দেখেছে সে সাম্রাজ্ঞীকে। ধ্যান জ্ঞান ছিল না মেয়েটার এলোমেলো চুলগুলোতে। খোপায় আবদ্ধ চুলগুলো কখন যে খুলে এলিয়ে গেছিল পিঠ জুড়ে, তা বুঝতে পারেনি মেয়েটা। নীলাদ্র সম্রাজ্ঞীর মুখের দিকে চেয়ে দেখে মেয়েটা কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে এখনো। তাই অবশেষে নীলাদ্র বলল, সারা জীবন যদি এই এলোকেশী রূপ দেখার সুযোগটা দিতেন তাহলে ধন্য হতাম। দেখুন, আজে বাজে কথা বলবেন না। আপনি আমার অতীত জানে না। আমি তো অতীতে বাঁচি না, আমি বর্তমানে বাঁচি। অতীত দিয়ে আমি কি করব? সাম্রাজ্ঞীর অধরষ্টে বিরক্তি প্রকাশ করে পুনরায় উঠে যেতে চাইল। এই কথোপকথন তার জন্য স্পর্শকাতর। সে তো চায় না তার পুরনো ক্ষতকে খোঁচাতে। নীলাদ্র মাধবীলতার মুকুটটা তৈরি করে ফেলল। একটু এদিক সেদিক হয়েছে বটে, তবে সে পেরেছে। আলগোছে নরম ফুলের মুকুটটাকে সে সাম্রাজ্ঞীর সামনে রাখল। সাম্রাজ্ঞী অবাক হয়। পুরুষ মানুষ এসব কিভাবে পারে, তাও আবার শহুরে মানুষ। 15 বছরে যে সাম্রাজ্ঞী স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের বাবার কাছে ফিরে আসতে দুবার ভাবেনি, সেই সাম্রাজ্ঞীর প্রতি আমার বিশেষ সম্মান রইল। 10 বছরের কঠোর পরিশ্রম করে নতুনভাবে যে সাম্রাজ্ঞী নিজের যোগ্যতায় তার অবস্থান গড়ে নিল, তাকে নিয়ে আমি গৌরব করছি।
আজকের যে সাম্রাজ্ঞী অন্য নারীর ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেই সাম্রাজ্ঞীর প্রতি আমার সম্মান বেড়েছে লক্ষ গুণ। আর গত রাতে দেখা এলোকেশী সাম্রাজ্ঞীর প্রতি আমার এক বুক প্রেম। নীলাদ্রর প্রতিটা কথা মেয়েটা মন দিয়ে শুনলেও শেষ বাক্যটা সাম্রাজ্ঞীকে আক্রমণ করলো ভীষণ তেড়ে। সে সহসায় রেগে গিয়ে বলল, আমি এই প্রেম শব্দকে ঘৃণা করি। প্রেমের প্রতি আমার অনুভূতি সবসময় ঘৃণ্যই থাকবে। মেয়েটা না চাইতেও তার চোখে জল জমল। সে লুকিয়ে নিল তা। কানে এলো তার পুরুষালী কণ্ঠস্বর, প্রেম পবিত্র। ঘৃণা করলে ওই মানুষগুলোকে করুন যারা আপনার প্রেমের মূল্য দিতে পারেনি। প্রেমকে কেন আপনি ঘৃণা করবেন? প্রেম ঘৃণা করার মতন কিচ্ছু না। প্রেম অনুভব করতে হয়। প্রেম উপভোগ্য, ঠিক যেমনটা আপনি একাকিত্ব উপভোগ করেন। সাম্রাজ্ঞী বসে থাকে চুপচাপ। সাম্রাজ্ঞী কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? সেসব তো লম্বা কাহিনী, শুনি। দেখতে বেশ সুদর্শন পুরুষটা মুচকি হাসল, বলল, ভোরেই বেরিয়েছিলাম আপনার খোঁজে। বাবা মায়ের মুখে শুনেছি আপনি কোনো এক শাহুকারের মেয়ে। এটা বলতেই দেখলাম গ্রামের প্রায় সবাই আপনাকে চেনে এক নামে, সাম্রাজ্ঞী। তারপরই এই কয়েকজনের কাছ থেকে খণ্ড খণ্ড তথ্য পেয়ে জানতে পারলাম এলোকেশীর অতীত সম্পর্কে। আবার এলোকেশী ডাকছেন কেন? নাম ধরেই ডাকুন। আমি এলোকেশী বলেই ডাকবো। নীলাদ্রর শটান জবাবে সাম্রাজ্ঞী কেমন চুপসে গেল। শক্ত মনের মেয়েটা অন্যদিকে তাকিয়ে নরমভাবে বসে রইল। নীলাদ্র পুনরায় বলতে লাগলো, আবার সকালে বাবার জমি জমাগুলো দেখতে একটু বাড়ির পাশের দিকে যেতেই শুনলাম বেশ হট্টগোল। তারপর সেখানেই দেখলাম কিভাবে আমার দেখা সেই রাতের এলোকেশী বুড়ো বুড়ি দুটোকে ওখানেই শুইয়ে রাখার হুমকি দিল। নীলাদ্র রঙ্গরসিকতার সুরে বলা কথায় সাম্রাজ্ঞীর ঠোঁট চেপে নীলাদ্রর আড়ালে হাসল। তো আপনার কি সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? চটপটে জবাব সাম্রাজ্ঞীর। নীলাদ্র বলল অকপটে, বিয়ে করবেন না আমায়? দেখুন, এই মাধবীলতার মুকুটটা তৈরি করেছি আপনাকে ইমপ্রেস করার জন্য। ইমপ্রেস হননি আপনি? সাম্রাজ্ঞী হঠাৎ খিলখিল করে হেসে উঠল। কতদিন পর এই প্রাণবন্ত হাসি। কলেজে বিশ্ববিদ্যালয়ে কত ছেলেই তার মন পাওয়ার চেষ্টা করলো, কিন্তু মন তো দূরের কথা, দুটো শব্দও তারা সম্রাজ্ঞীর ঠোঁট থেকে ফুটতে দেখেনি। কিন্তু এই অচেনা মানুষটা কিভাবে হাসালো কঠিন সাম্রাজ্ঞীকে। সাম্রাজ্ঞী জিজ্ঞেস করলো, শিখেছেন কিভাবে? এই যে এখানে এসি আপনার কাছ থেকে দেখে। সাম্রাজ্ঞী উঠে দাঁড়ায়। সবজির বড় ঝুড়িটা বাম কোমরে ঠেকিয়ে নিয়ে ডান হাতে তুলে নিল অন্য সবজির মাঝারি বস্তাটা। নীলাদ্রিও উঠে দাঁড়ালো, তবে মাধবীলতার মুকুটটা তার হাতে নিয়ে। বার কয়েক সাম্রাজ্ঞীকে সাহায্য করতে চাইলেও সাম্রাজ্ঞী গ্রহণ করল না সাহায্যের হাত। সূর্য ঢলে পড়েছে একেবারে। সাম্রাজ্ঞী কোনো বাক্য ব্যয় না করে হাঁটা ধরতেই নীলাদ্র পাশে পাশে হাঁটতে লাগলো। তারপর বলল, এটা নেবেন না? এত কষ্ট করে বানালাম। আপনি তো অর্ধেকটা বানিয়েছেন, একদিন না হয় সম্পূর্ণ একটা মুকুট বানিয়ে উপহার দেবেন। পরোক্ষভাবে কি তবে পজিটিভ জবাব দিলেন? শহরের মানুষকে একটু যাচাই বাছাই করতে হবে না? বসের বকুনি খেয়ে তবে আরও কয়েকটা দিন থেকে গেলাম গ্রামে, শুধু এলোকেশীর যাচাই বাছাইয়ের পদার্থ হিসাবে। সাম্রাজ্ঞী আবারও মিটমিটিয়ে হাসল, নীলাদ্রর হৃৎস্পন্দন বাড়িয়ে। সেদিনের পরে বেশ কিছুদিন গ্রামে থেকে গিয়েছিল নীলাদ্র। শহরে গেলেও খুব কম সময়ের ব্যবধানে গ্রামে ফিরে আসতো। এতে তার পরিবার অবাক হতো সবচেয়ে বেশি। কারণ শৈশব থেকে শহরে বেড়ে ওঠার কারণে তালুকদার বাড়ির ছেলেমেয়েরা গ্রামের দিকে মুখ ফেরাতো না সহজে। কিন্তু এখন বাড়ির বড় ছেলেটার যে কি হলো, ঘন ঘন নিজের বাড়িতে চলে আসে। তেমনই একদিন হুট করে গ্রামে ফিরেই মা বাবাকে নিয়ে সোজা চলে গেল সে শাহুকারের বাড়িতে। সরলভাবেই জানিয়ে দিল সাম্রাজ্ঞীকে সে বিয়ে করতে চায়। সাম্রাজ্ঞী এতে কিছুটা বিচলিত হলেও পরে সম্মতি দিয়েছে। কারণ এবার আর সে বয়ঃসন্ধির আবেগে গা ভাসিয়ে প্রেমে ঢলে পড়েনি, বেশ বিচক্ষণতার সাথে জীবনসঙ্গী নির্বাচন করেছে। তাছাড়া সাম্রাজ্ঞীর বাবাও তালুকদার বাড়ির কর্তাকে চেনেন, তাই সঠিক সিদ্ধান্ত নিতে তেমন একটা বেগ পেতে হয়নি তাদেরও।
সেদিন বাড়ির খালি উঠানে দাঁড়িয়ে নীলাদ্র সাম্রাজ্ঞীকে একটা মাধবীলতার মুকুট উপহার দিয়েছে সত্যি, তা পেয়ে কেঁদে ভাসিয়েছে কঠিন সাম্রাজ্ঞী। নীলাদ্র আলগোছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে তার চিবুক উঁচিয়ে বলেছিল সেদিন, আপনি একটা ফুল সাম্রাজ্ঞী, আমার হৃদয় কোটরে ফোটা এক বিচিত্রা ফুল। আপনি এই কঠিন তো এই নরম, এই কাঁদেন তো এই হাসেন, এই রেগে যান তো এই শান্ত হন। কি বিচিত্র রূপ আপনার, একেবারেই বিচিত্রা ফুলের মতন, বেলায় বেলায় রং বদল। আমার এলোকেশী বিচিত্রা ফুল। সাম্রাজ্ঞী কথা বলে না। সুখের সন্ধানে নেমে এসে সার্থক, নাকি সুখ নিজে থেকে এসেই ধরা দিয়েছে তাকে? গত দিনগুলোতে সাম্রাজ্ঞী খুব চিনে নিয়েছে নীলাদ্রকে, খুব যত্নবান সে। কেবল প্রেমপত্র দিয়ে লুকিয়ে চুরিয়ে দেখা করলেই যে প্রেম হয় না তা বুঝিয়েছে সে। মাঝে মাঝে সাম্রাজ্ঞী প্রশ্ন করে, প্রথম দেখায় প্রেম হয়? কিন্তু নীলাদ্র সব সময় প্রমাণ করেছে প্রথম দেখাতেও পারে মানুষ প্রেমে পড়তে, প্রথম দেখাতেও পারে মানুষ আজীবন সেই মুখশ্রী মনে রাখতে। প্রেম প্রগাঢ় হলে, প্রেম সত্য হলে ভালোবাসা আপনা আপনি হয়। তাতে আবার প্রথম আর শেষ দেখা কি? নীলাদ্র আর সাম্রাজ্ঞীর প্রেম থাকুক অটুট। দুঃখের পরেই সুখ আসে, কখনো হুট করে, কখনো সময় নিয়ে ধীরে ধীরে, তবুও আসে। সাম্রাজ্ঞীর জীবনেও এসেছে সত্য প্রেম, দীর্ঘ সময় পর। সমাপ্ত।